সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। শামীম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথিদের মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে, এগুলো দুই একটি ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো। শামীম ভাই, আপনার নজরে পড়েছে বিডিআর হত্যাকাণ্ডে ছিল গোয়েন্দা ব্যর্থতা ও রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততা, এমন অভিযোগ তদন্ত কমিশন এই অভিযোগ তুলেছে। বুধবার আজকে ধানমন্ডির বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা বিডিআর সদর দপ্তরে সংগঠিত হত্যাকাণ্ড বিষয়ক তৃতীয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলে তদন্ত কমিশন, এই তথ্য জানায়। এবং 114টি কর্মদিবস পার করেছে এই তদন্ত কমিশন। এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ও ফজলুর রহমান এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি এই লিখিত বক্তব্য পাঠ করেন আজকের সংবাদ সম্মেলনে। আরেকটি খবর আছে, সেটি হচ্ছে গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ হাসিনার কাছে। তার মানে হচ্ছে যে বিগত শেখ হাসিনা রিজিমের সময় যে সকল আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বিরোধী মতের বা বিরোধী দলের কর্মকর্তাদের গুম করতে না চাইতেন, রাজি না হতেন, তাদের ব্যাপারেও খোঁজ খবর নিয়ে তাদেরও এক ধরনের মবের মুখে বা ট্যাগিং করে তাদেরকেও চাকরিচ্যুতি সহ নানান ধরনের হয়রানি করেছেন শেখ হাসিনা, এটি আছে। এবং আরেকটি যেটি ইরান ইসরায়েল যুদ্ধবিরতি, এবং তারপরেও কিন্তু কেউ আস্থায় নিতে পারছেন না যে আসলেই যুদ্ধবিরতি না এর মধ্যে অন্য কোনো নাটকীয় মোড় নিতে পারে, এটি একটা বিষয়। আর সর্বশেষ আরেকটি বিষয়, যে গত কয়েকদিন ধরে যে ডেঙ্গুর প্রকোপ একেবারে সারা দেশে বিস্তার করেছে এবং হসপিটালগুলোতে রোগীদের দীর্ঘ সারি, এই সব বিষয় নিয়ে আলোচনা করব আপনার সাথে। এবং আরেকটি বিষয়, যে যেহেতু আপনি একজন রাজনীতি করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য কমিশনের যে ঐক্য হয়েছে, সেই ঐক্যের পথ ধরে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের এক ধরনের সম্ভাব্যতা তৈরি হয়েছে। এসব বিষয় নিয়ে আলোচনা করব। শুরু করতে চাচ্ছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জেড ফোকাসের কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, আমার অত্যন্ত স্নেহের এদেশের বিশিষ্ট সাংবাদিক, গুম হওয়া সাংবাদিক, নির্যাতিত সাংবাদিক, আমার অত্যন্ত স্নেহের সাইদ আহমেদ সাহেব, আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন দেশ বিদেশে, দর্শক শ্রোতা সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা, সালাম এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্নের অবতারণা করেছেন বর্তমান প্রেক্ষাপটে, আপনাকে এই জন্য ধন্যবাদ। দেশ, জাতি এবং রাষ্ট্রের জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, জনগণ এগুলো জানতে চায়। প্রথমে আপনি বলেছেন যে 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড ব্যর্থতা এবং রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততা পেয়েছে, এটি কিন্তু অভিযোগ ছিল শুরু থেকেই। আজকের যে তদন্ত কমিশন হয়েছে, মেজর জেনারেল আলম ফজলুর রহমান সাহেব, উনি একসময় বিডিআর এর ডিজি ছিলেন, আপনারা জানেন। অত্যন্ত বিচক্ষণ, সাহসী এবং দেশপ্রেমিক ব্যক্তিত্ব। ইতিপূর্বে যখন সীমান্তে আমাদের লড়াই হয়েছে, তখন তিনি বিডিআর এর ডিজি ছিলেন, অত্যন্ত সাহসিকতার সাথে এবং দেশপ্রেমিক কর্মকর্তা, আপনার দেশপ্রেমিক একজন কর্মকর্তা। আমরা গর্ববোধ করি আল্লামা ফজলুর রহমানের জন্য। তিনি বিডিআর এর ডিজি থাকা অবস্থায় লড়াই করে ভারতের সীমান্ত বাহিনীর সাথে বীরত্বপূর্ণ ভূমিকা রেখে বাংলাদেশের সীমান্তে, যে পৃথিবীর ইতিহাসে কোনো বর্ডারের সীমান্তে এইভাবে মানুষকে হত্যা করার নজির পৃথিবীর কোনো দেশের সীমান্তে বর্ডারে নেই, একমাত্র ভারত বাংলাদেশের সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশের নিরীহ মানুষকে ধরে নিয়ে গেছে, হত্যা করেছে, নির্যাতন নিপীড়ন চালিয়েছে, সীমান্ত হত্যা পৃথিবীর কোনো দেশ। এবং স্বাধীনতার পর থেকেই ভারত এই অ্যাটিটিউড দেখিয়েছে। এবং বিগত 17 বছর আওয়ামী লীগের আমলে রাষ্ট্রশক্তি আওয়ামী লীগ কখনো এটার প্রতিবাদ জানাতে পারেনি, নতজাতু নানু পররাষ্ট্র নীতির কারণে। আমাদের সীমান্তে আমাদের নাগরিকদের হত্যা করেছে, আমাদের সীমান্তের ভিতরে ঢুকে ধরে নিয়ে হত্যা করেছে। তারপরেও ফেলানিকে লাশ মেরে হত্যা করে কিশোরী ফেলানিকে তার কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে। প্রতিনিয়ত আমরা দেখেছি
প্রতিদিন সীমান্তে বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে ভারতের বিএসএফ। কিন্তু 17 বছর শেখ হাসিনার সরকারের সাহস হয়নি কূটনৈতিকভাবে এর প্রতিবাদ জানানো। আমরা দেখেছি এই আগ্রাসন, এবং এটি কি বিডিআর কে দুর্বল করে দেবার জন্য এটি পরিকল্পিত? তৎকালীন সরকার মাত্র ক্ষমতায় আসার 3 মাসের মাথায় 2009 সালের 25শে ফেব্রুয়ারি যে নারকীয় হত্যাযজ্ঞ, সারা বাংলাদেশের চৌকস আর্মি অফিসারদেরকে ডেকে এনে পিলখানায় কর্মশালায় পরিকল্পিতভাবে দেশি বিদেশি ষড়যন্ত্র গোয়েন্দা ব্যর্থতার কারণে রাষ্ট্রীয় সন্ত্রাসের আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে, এটা ভারতের সুস্পষ্ট দিক নির্দেশনা পরিকল্পনা এবং তৎকালীন আওয়ামী সরকার যৌথভাবে তারা এই বিডিআর হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। তা না হলে একটি সরকার ক্ষমতায় মাত্র 3 মাসে আসলো, এত বড় সাহস কিভাবে তারা পেল? কারা এটা করলো? আজকে আল্লামা ফজলুর রহমান নির্মোহ এবং সাহসিকতার সাথে সত্য উদ্ঘাটন করেছে জাতির সামনে। তাহলে এর পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি আইনি প্রক্রিয়া শুরু হবে? অবশ্যই। তাহলে গত হাসিনা রেজিমের সময় এই দায় নিয়ে যারা জেল খেটেছেন যে সকল কর্মকর্তারা, তাদের অনেকে মারা গেছেন, তাদের অনেকের সংসার ভেঙে গেছে, যাদের অনেকের গোটা জীবনটা তছনছ হয়ে গেছে, তাহলে তাদের গতি কি হবে? তাদেরকে তো আমরা ফিরিয়ে দিতে পারবো না। আমার সাথে কেন্দ্রীয় কারাগারে ছিল কেরানীগঞ্জে সুবেদার মেজর জুবাইর সিদ্দিকী, গত 1.5 মাস আগে 17 বছর সে কারাগারে। এই কেন্দ্রীয় কারাগারে তিনি আজান দিতেন, মুয়াজ্জিন ছিলেন কেরানীগঞ্জের কারাগারে। 6 ফুট 2 ইঞ্চি লম্বা, সাতক্ষীরা বাড়ি। জুবাইর সাহেব আজান দিতেন এরকম দাঁড়িয়ালা, এবং অত্যন্ত সে আজানে পারদর্শী। বিডিআরে তো আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছেন। 17 বছর জেলে থাকার পর, অসুস্থ হওয়ার পর গত 2 মাস আগে জেলখানা থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করেছে। আমি তার স্ত্রীর সাথে কথা বলেছি, তার 3 সন্তানের সাথে কথা বলেছি। এক সন্তান হেফজে কোরআনে পড়ালেখা করে, ছোট ছেলে। আমি দেখেছি কিভাবে নির্মমভাবে নিরপরাধ বিডিআর সেনাদেরকে মিথ্যাভাবে অপবাদ দিয়ে তাকে বছরের পর বছরে কারাগারে রাখা হয়েছে। সঠিক সত্য বিচারটা এখনো হয়নি। জাতির সামনে আল্লামা ফজলুর রহমান সাহেব বিচক্ষণ, সৎ, দেশপ্রেমিক ব্যক্তিত্ব, কোনো রাজনীতি করেন না, নির্মোহভাবে সত্য জাতির সামনে তুলে ধরে যারা অপরাধী এই তদন্ত কমিশনের রিপোর্টে বেরিয়ে আসবে। আমি বিশ্বাস করি জাতির সামনে এটা উন্মোচিত হবে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা যারা এর সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে পুনরায় তাদের বিচার করতে হবে। এটি দেশবাসীর প্রত্যাশা। জি, আরেকটি খবর আমাদের সামনে এসেছে যে গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ হাসিনার টেবিলে, এবং ওই সকল কর্মকর্তারা নানানভাবে নাজেহালের শিকার হয়েছেন হাসিনা রেজিমে। এটা অত্যন্ত সত্য কথা। গত 17 বছর যাবৎ শেখ হাসিনার সরকার যে আয়না ঘর করেছিল, গুণ খুবের যে পরিকল্পনা, মানুষদেরকে যেখানে নিয়ে যাওয়া হতো, নিয়ে হয়েছে আয়না ঘর করেছিল কারা? শেখ হাসিনার সরকার। তার স্পেশাল বাহিনী ছিল গুণ খুমের জন্য। এম ইলিয়াস আলী, আমাদের সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য, একজন তরুণ নেতা সাইফুল ইসলাম হিরু, কুমিল্লার সাজিদুর রহমান, কুমিল্লার 2 জন সাইফুল ইসলাম হিরুর সাথে সাবেক এমপি সহ তাদেরকে গুম করা হয়েছে। অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। অনেক ছাত্র দলের ছেলে, যুব দলের ছেলে, স্বেচ্ছাসেবক দলের ছেলে, শ্রমিক দলের ছেলেরা, বিভিন্ন নেতা, ইনফ্যাক্ট অনেক সোশ্যাল মিডিয়ায় যে ইনফ্লুয়েন্সার তাদেরকেও কিন্তু গুম করা হয়েছে। সাংবাদিকদেরকেও এভাবে গুম করা হয়েছে। অন্য শ্রেণী পেশার মানুষ কেউ বাকি নাই। যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে, ন্যায় সত্যের বিরুদ্ধে না, ঠিক সরকারের অপকর্মের সমালোচনা করেছে, কথা বলেছে, তাদেরকে সহ্য করতে পারেনি। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়েছে, হয়রানি করেছে, কারাগারে মারা গেছে, এভাবে অত্যাচার নির্যাতন করেছে। এই কাজে যারা কর্মকর্তারা রাজি হতো, যারা জড়িত ছিল, উচ্চপদস্থ যারা কর্মকর্তা, যাদেরকে স্পেশাল এজেন্ডা দেওয়া হয়েছিল, শেখ হাসিনা দিয়েছিল এই গুণ খুমের জন্য, তাদেরকে আমাদের শনাক্ত করা উচিত। এবং যারা রাজি হয়নি তাদেরকে চাকরিচ্যুত করেছে, বাজে পোস্টিং দিয়েছে, তাদেরও অনেক গুম করেছে। এইভাবে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে শুধুমাত্র ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য অবৈধভাবে
রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য গুম খুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পথ বেছে নিয়ে ক্ষমতাকে। শামীম ভাই, আরেকটি জিনিস আপনার আলোচনার রেশ ধরে যেটি বেরিয়ে আসে, যে এই যে আমরা দেখেছি যে বিভিন্ন মানে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হতো, এটি কি এই কারণে? এটা দিয়েছে, এটা সহজেই। তারা মুক্তিযুদ্ধের শেখ হাসিনা সরকার 17 বছর দীর্ঘায়িত হয়েছে কেন? এই 17 বছর কেন অবৈধভাবে সরকার টিকে রয়েছে? শুধুমাত্র রাষ্ট্রীয় নিপীড়ন, নির্যাতন, নিপীড়ন, গুম খুম হত্যা করে এই সরকার ভয়ভীতি আতঙ্ক সৃষ্টি করে গুম খুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে অবৈধভাবে মানুষের অধিকার হরণ করে অবৈধভাবে টিকেছিল। কোন এই সরকার, বিদেশেরা কেউ ওই সরকারকে উৎখাত করেনি। তারা স্টেটমেন্ট দিয়েছে আমরা বিভিন্ন, তারা মানবাধিকারের পক্ষে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় কেউ কিন্তু এই সরকার পতনের জন্য এগিয়ে আসে না। এটা হলো সত্য কথা। একমাত্র পলিটিক্যাল পার্টিরা 17 বছর গণতন্ত্র, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, মানুষের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে এই দুঃশাসনের বিরুদ্ধে। সবশেষে আমাদের ছাত্ররা, আমাদের ছাত্র সমাজ গর্বিত অংশ, আমাদের কোনো দলের না, সমগ্র ছাত্ররা, স্কুল কলেজের কোমলমতি ছাত্ররা তারা জীবন উৎসর্গ করেছে দেশের স্বাধীনতার জন্য, দ্বিতীয় স্বাধীনতার জন্য, এদেশকে মুক্ত করেছে। কিন্তু শামীম ভাই, রাজনৈতিক দলগুলো গত 17 বছর কেন পারল না? তাদের কি কোনো ব্যর্থতা ছিল না? একটি সরকারের বিরুদ্ধে, এমন একটি ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তিশালী সরকার প্রত্যেকটি জায়গায়, পুলিশে বলেন, জনপ্রশাসনে বলেন, বিচার বিভাগে বলেন, সর্বত্র জায়গায় গুরুত্বপূর্ণ যেগুলো প্রতিষ্ঠান রয়েছে সরকার, সবগুলোকে দলীয়করণ করে তারা এমন একটি রাষ্ট্রীয় ব্যবস্থা তারা তৈরি করেছিল, কেউ তাদের বিরুদ্ধে কথা বলে টিকে থাকার কোন স্কোপ ছিল না, পারে নাই। বিএনপি তো লক্ষ লক্ষ লোকের সমাবেশ করেছে শান্তিপূর্ণ। আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 17 বছর দেশটাতে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবও নেতৃত্ব দিয়েছেন। গত 2018 সালে 8ই ফেব্রুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে একটি মিথ্যা রায় দিয়ে কারাগারে নিয়ে যাওয়ার পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, দলের ভাইস চেয়ারম্যান, তিনি সাংবিধানিকভাবে দলের গঠনতন্ত্র মোতাবেক ম্যাডাম কারাগারে যাওয়ার পর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। 7.5 বছর তিনি এই দায়িত্বটা পালন করেছেন। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। আজকের প্রেক্ষাপটে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6.5 বছর কারাগারে নিগৃহীত, নির্যাতিত করা হয়েছে। কিন্তু রাজনৈতিক শক্তিগুলো আসলে সরকারের সামনে দাঁড়াতে পারেনি কেন? সাংগঠনিক দুর্বলতা পারেনি। এই কারণে আমরা সাহস নিয়ে এট এ টাইম আমরা জীবন দিতে পারি, যেটা ছাত্ররা দিতে পেরেছে। বিভিন্ন সময় আমাদের আন্দোলন থেকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, রাজপথে বিভিন্নভাবে করেছে। আমরা কিন্তু সারা বাংলাদেশে বড় বড় সমাবেশ হয়েছে, বিভাগীয় লক্ষ লক্ষ মানুষ এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সরকার বাধ্য হয়েছে সেগুলো অনুমতি দিতে। অনুমতি নিয়ে আমরা প্রোগ্রামগুলো করেছি, লক্ষ লক্ষ মানুষ শান্তিপূর্ণ প্রোগ্রামে আসছে গণতান্ত্রিকভাবে ক্ষমতা পরিবর্তনের জন্য। কিন্তু রাজনৈতিক বিএনপি যদি চাইতো তাহলে কি শেখ হাসিনাকে ফেলে মানে আরো আগে বিতাড়িত করতে পারতো না? বিএনপি চেষ্টা করেছে, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করার কারণে, গুম খুম আতঙ্ক সৃষ্টি করার কারণে সারা বাংলাদেশের নেতাকর্মীরা, 17 বছর নেতাকর্মীরা পালিয়ে ফেলেছিল, ঘর বাড়ি নিঃস্ব করে দিয়েছে, জায়গা জমি সব দখল করে নিয়েছে নেতাকর্মীদের, গুম করেছে, খুন করেছে, অত্যাচার নির্যাতন পরিবার পরিজনের উপর, জঙ্গলে, বাড়িতে, ধান খেতে, নৌকার মধ্যে, পানিতে লুকিয়েছিল আমাদের নেতাকর্মীরা আত্মরক্ষার জন্য। এভাবে স্ট্রিম রোলার চলিয়েছে। তারপরেও বিএনপি একটা জিনিস পেরেছে, এই সরকারের দুঃশাসন জাতির সামনে তুলে ধরে জনমত গঠন করে তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন, মানে জুলাই একটা পরিণতি। অবশ্যই একটি প্রেক্ষাপট রয়েছে গত 16 বছর আন্দোলন সংগ্রামে। জুলাই বিপ্লব তো একটা উপলক্ষ মাত্র। ছাত্ররা যদি আজকে শেখ হাসিনা তাদের দাবি মেনে নিতেন, এই হত্যাযজ্ঞের পথ অবলম্বন না করে, ছাত্রদেরকে যদি না এইভাবে খুন গুম করতেন, মেনে নিলে তো তারা ঘরে ফিরে যেত, তাহলে তো আমরা গণতন্ত্র থেকে মুক্তির সংগ্রামটা আরো দীর্ঘায়িত। কিন্তু আপনারা তো মাঝে মাঝে বলেন যে এই আন্দোলনের, যে জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক আপনারা, তাহলে কিভাবে? একটা পলিটিক্যাল পার্টি হিসেবে তো বড় স্টেক হোল্ডার তো পলিটিক্যাল পার্টিরা রয়েছে। আপনার তো সময়ের প্রয়োজন। এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবান রহমত। আবাবিল পাখি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল শক্তি দেওয়ার আবরার হাতি বাহিনীকে পরাস্ত করেছে।
আমি তো মনে করি এই ছাত্ররা দেশ জাতির জন্য পলিটিক্যাল পার্টির সাথে আবাবিল পাখির মতো এসে এদেশের মানুষকে এদেশকে হেফাজত করেছে, রক্ষা করেছে। সেই ছাত্রদের সাথে এখন আপনাদের দ্বন্দ্ব না, বেড়ে গেল কেন? এটা এইখানে আপনাকে আমি ডিফার করি এই কারণে, আজকের আমাদের জাতীয় ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 70 স্বাধিকার আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, আমাদের দুইটি সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন, এরশাদ এবং মঈন ফখরুদ্দিন, প্রতিটি আন্দোলন সংগ্রামে আমাদের ছাত্র সমাজ সামনের কাতারে নেতৃত্ব দিয়ে জীবন উৎসর্গ করেছে। এটা এই বীরত্বপূর্ণ ইতিহাস ছাত্র সমাজের রয়েছে। তারা কিন্তু কেউ এই সব অর্জনের পরে কেউ রাজনৈতিক দল করেনি, তারা ঘরে ফিরে গেছে, লেখাপড়ায় ফিরে গেছে। তারা উচ্চাবিলাসী হয়নি রাজনৈতিক দল করে ক্ষমতায় যাওয়ার জন্য। ছাত্ররা এই প্রথম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম তারা রাজনৈতিক দল খুলেছে, আমাদের কোমলমতি ছাত্ররা। হ্যাঁ, তাদেরকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু একটি রাজনৈতিক দল অনেক কঠিন বাস্তবতা হলো, কঠিন একটা সংগ্রামের মধ্য দিয়ে একটি আদর্শিকভাবে একটি রাজনৈতিক দল গড়ে ওঠে। সেই ক্ষেত্রে তাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, সামনেই সেটা বলে দেবে। আপনাদের তো রাজনৈতিক দল গঠন করা তো ছাত্র সমাজের আমাদের সমগ্র ছাত্র সমাজে এই আন্দোলনে অংশগ্রহণ করছে। স্কুল কলেজের কোমলমতি ছাত্ররা তাদের মেধার মূল্যায়নের জন্য, এই হাসিনার পতনের জন্য এক দফার আন্দোলনে তারা তো রাজনৈতিক দল খোলার ক্ষেত্রে তাদের মতামত নেওয়া হয়নি, সমর্থন দেয়নি। আপনি মনে করেন সারা বাংলাদেশের ছাত্র সমাজে আমাদের গর্ব অহংকার, তাদের সবাই সমর্থন আছে এনসিপিতে? কখনো না। একটি সামান্য একটি খণ্ডিত অংশের মতামত নিয়ে তারা করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে জুলাই বিপ্লবে, তারা তো এদেরকে সম্পৃক্ত করা হয়নি। মন গড়া উচ্চাবিলাসী কিছু লোক আপনারা ছাত্র সমাজকে ব্যবহার করে এনসিপি করেছে। সমগ্র ছাত্র সমাজের চেতনা, ঐক্য এবং তাদের সমর্থনটাকে ধারণ করতে পারেনি তারা। আজকে তো সেটা তো তাদের পরীক্ষা হবে। পলিটিক্যাল পার্টি হিসেবে ছাত্র সমাজ তাদেরকে সমর্থন করে কিনা, জনগণ করে কিনা রাজনৈতিক দল হিসেবে, সেটা তো একমাত্র জাজমেন্ট দেবে নির্বাচনী ব্যবস্থা। আপনি জনগণের কাছে ফিরে যান, ভোট চান, এনসিপি থেকে মার্কা নিয়ে ইলেকশন করলেই তো বুঝতে পারবেন জনগণের মাঝে তাদের অবস্থান কতটুকু, কিভাবে তাদেরকে গ্রহণ। কিন্তু জনগণ তো তাদেরকে সাধুবাদ জানাচ্ছে যে নতুন একটা বন্দোবস্ত, নতুন রাজনৈতিক ফরমেশন, এটা তো চাচ্ছে। সেটা নতুন বন্দোবস্ত তো আমরাও চাচ্ছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। তাহলে আপনারা যদি নতুন বন্দোবস্ত চান, এই ছাত্ররা কেন আপনাদের সাথে গেল না? এই ছাত্ররা অতিরিক্ত উচ্চাবিলাসী। তারা এই সরকারের পতনের পর, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমার জানা মতে প্রত্যেকটি মিনিস্ট্রিতে তারা 3-4 জন করে বসে ছায়া মিনিস্ট্রি তৈরি করেছে। নিয়োগ বাণিজ্য, পোস্টিং বাণিজ্য, টেন্ডার বাণিজ্য সবকিছু তারা নিয়ন্ত্রণ করছে। কেন? আপনারাও তো করেছেন। এই ছাত্র দলের লোক 90-এর আন্দোলনে, অতীতের আন্দোলনে ছাত্ররা ঘরে ফিরে গেছে, কেউ উচ্চাবিলাসী হয়ে রাষ্ট্র পরিচালনা। এই কথা, এই অভিযোগগুলো আপনারা যখন তুলছেন, আজকে আপনাদের বিরুদ্ধেও তো তাদের এরকম অভিযোগ আছে। বিরুদ্ধে যে অভিযোগ আসছে জনগণই তুলছে, আমরা তুলছি না, জনগণই বাস্তবতা দেখছে। তারা এতটাই বিতর্কিত হয়েছে আপনি চিন্তাও করতে পারবেন। আপনারাও তো বিতর্কিত কম হননি, আপনাদেরও তো 1 থেকে 1,500 মানুষকে, নেতাদেরকে বহিষ্কার করতে হয়েছে, বাধ্য হয়েছেন আপনারা। একটি বড় রাজনৈতিক দল, এদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যখনই দেশে সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, দেশের মানুষ ভোট দিয়ে আশা ভরসার স্থল একমাত্র ভালোবেসে বিএনপিকে এদেশের মানুষ রায় দিয়েছে বারবার। এটাই বাংলাদেশের সত্যকারের ইতিহাস। আপনার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কঠোর নির্দেশনা দিয়েছে। আমাদের হাজার হাজার নেতা কর্মীকে যারা বিগত 17 বছর অবদান রেখেছেন, না সেই তাদের অভিযোগে তাদেরকে বহিষ্কার করেছে 3000-এরও বেশি। আরো এই অভিযোগগুলো করতে হলো কেন? তার মানে কি বিগত হাসিনা রিজিম থেকে বিএনপি বা যারা যে সকল রাজনৈতিক দল এই আন্দোলনে ছিল তারা কি কোনো শিক্ষা নিতে পারেনি বা কোনো শিক্ষা কি নেয়নি? একটি বড় দল, সব এট এ টাইম তো সব নেতা কর্মীকে আপনি নিয়ন্ত্রণ করা। তার মানে বলতে চাচ্ছেন কি দলের মধ্যে অনুপ্রবেশকারী আছে, কিছু সুবিধাবাদী লোক আছে। এই সুবিধাবাদী এবং অনুপ্রবেশকারী তাদেরকে শনাক্ত করে, তাদের কর্মকাণ্ড শনাক্ত করে আমাদের সার্বক্ষণিক দপ্তর থেকে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব সাহেব আছেন, অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব রয়েছেন। উনি সারাক্ষণ মনিটর করে সমস্ত নেতা কর্মীদের কঠিন বার্তা দিয়েছেন
কেউ আইন হাতে তুলে নেবেন না, কেউ কারোর উপর জুলুম করবেন না, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। জনগণের সাথে থাকুন, জনগণের কল্যাণে কাজ করুন, কারণ বিএনপি হলো জনগণ সমর্থিত একটি জনপ্রিয় রাজনীতি। যখন এটা আমাদের ভারপ্রাপ্ত এনসিপি যখন রাজনৈতিক দল হয়নি তখন তো বিএনপির সাথেই বেশ সৌহার্দ্যপূর্ণ এবং অনেক সখ্যতা ছিল। কিন্তু মানে এই যে দখল, টেন্ডার, এগুলো নিয়েই তো বিএনপি বা রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের বিরোধ বেঁধে যায় প্রথমে, তারপরেই তো তারা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় নামে। আপনি দেখুন, যখন আপনার অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যখন বলেছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, জনগণ আমাকে সমর্থন দিয়েছে, তখনই আপনারা সমর্থনও দিয়েছেন। না, আমরা আপনারা সমর্থন দিয়েছেন। একটি মাননীয় প্রধান উপদেষ্টা সম্মানিত ব্যক্তিত্ব, বিরল সম্মান দেশের জন্য বয়ে এনেছেন, তার প্রতি জনগণের আস্থা, বিশ্বাস, ভালোবাসা রয়েছে। কিন্তু উনি ওই জায়গাটায় বসে থেকে যখন কোনো রাজনৈতিক দলকে প্যাট্রোনাইজ করবেন, তখন তো ওনার জায়গাটা নিরপেক্ষ থাকবে না, জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আপনার এনসিপি তো যখন প্রধান উপদেষ্টা যখন বলেছেন যে এই ছাত্ররা, এই জনগণ আমার নিয়োগকর্তা, তখন তো তারা রাজনৈতিক দল ছিল না, তখন তো মানে গোটা রাজনীতিটা মিলেই জনগণ। রাইট, হ্যাঁ, তখন তো এই জনগণই ওনাকে নিয়োগ করেছেন, সেটি তো ভুলও বলেননি। এটা তো ঠিকই বলেছেন, উনি ছাত্ররা আমার নিয়োগকর্তা, উনি তো বাস্তবতাই বলেছেন। আপনাকে এনসিপির কর্মকাণ্ডে সবাই ক্ষুব্ধ, ব্যথিত, মানুষ এটা আশা করেননি তাদের কাছ থেকে। আমরা সেটিরও সমালোচনা করি, কিন্তু আপনাদের কিছু কথায় কি আপনারা লজ্জিত হয়েছেন? অবশ্যই, যারা করবে, খারাপ কাজ করবে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, তিরস্কার করা হয়েছে, পদ স্থগিত করা হয়েছে, চলমান রয়েছে। শামীম ভাই, এত মানে এখান থেকে তো আমাদের বেরিয়ে নতুন একটা রাজনৈতিক কাঠামোতে যেতে হবে। আমাদের সেই নতুন যে প্রত্যাশা, নতুন যে সব, আপনারাই বলেন যে সবার আগে বাংলাদেশ, সেই সবার আগে বাংলাদেশ গড়বার জন্য সব মানুষকে তো একটা সুশৃঙ্খল বা একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। সেটির জন্য আপনারা কি কি কাজ করছেন? অবশ্যই সেটির জন্য আমাদের দলের প্রধান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আপনি দেখেছেন অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি বারবার বিচক্ষণতার সাথে দেশবাসী, নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখছেন, কথা বলছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। তার দূরদর্শিতা, প্রজ্ঞা, মেধা এবং অত্যন্ত সাবলীলভাবে তিনি তার বক্তব্য জাতির সামনে তুলে ধরেছেন। প্রত্যেকটা নেতাকর্মীকে তিনি নির্দেশনা দিয়েছেন আমাদের কি করণীয়, আমাদের কি স্যাক্রিফাইস করতে হবে, প্রশিক্ষণ পর্যন্ত তিনি, আপনি দেখেন আজকে 31 দফা কর্মসূচি তিনি সব রাজনৈতিক দলকে নিয়ে করেছেন, একটি জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য। অতীতের পিছনের দিকে আমরা ফিরে যেতে চাই না, মানুষকে এই সমস্ত শহীদের রক্তের ঋণ আমাদের শোধ করার তিনি একটা ঘোষণা করেছেন। সবাইকে নিয়ে উনি জাতীয় সরকার গঠন করার কথা বলেছেন। আপনি 31 দফাটা দেখবেন আপনি অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্জীবিত করার প্রস্তাবনা তিনি করেছেন। এই অন্তর্বর্তীকালীন সরকার যতগুলো সংস্কারের প্রস্তাবনা দিয়েছেন তার অধিকাংশ মেনে নিয়েছে, অধিকাংশ বিএনপির 31 পয়েন্টস বা 31 দফায় রয়েছে, বা 31 দফার সবগুলো দফাই সরকারও চায়, অন্তর্বর্তীকালীন সরকারও চায়, জনগণও চায়। আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন নিয়ে দীর্ঘকাল ধরে আপনাদের জোট সঙ্গী বা যুগপৎ সঙ্গী হয়ে জামায়াত ইসলামী আন্দোলন সংগ্রাম করেছে, তাদের সাথে হঠাৎ সম্পর্ক ছিন্ন হলো কেন? এই ছিন্ন হয়নি, এটা তো আমরা ছিন্ন করিনি। যখনই আপনি দেখেন এক ধরনের দূরত্ব তো তৈরি হয়েছে, এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এই কারণ সবচেয়ে বেশি হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে যখন লন্ডনে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সাক্ষাৎ করেছেন, তারপর থেকে এনসিপি এবং জামাত ইসলাম আমি তো এই জিনিসটা আপনি ক্লারিফাই করতে চাই, প্লিজ। জনাব তারেক রহমান কোনো ব্যক্তি বিশেষ নয়, তিনি একটি সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দলের তিনি প্রধান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার ঘোষক, রাষ্ট্রপতি তার সন্তান। অবশ্যই তিনিই প্রথম ঘোষণা করেছেন সবাইকে ঝাঁপিয়ে পড়তে ছাত্রদের আন্দোলন, এক দফার আন্দোলন, খুনি হাসিনার পতন আন্দোলন। এটা তারেক রহমান লন্ডন থেকে ঘোষণা করেছেন। সমস্ত রাজনৈতিক দল ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে। কোটি কোটি লোক প্রতিটা শহরে নামে গেছে রাজপথে। এটা এমনি এমনি হয়নি, 17 বছরের দুঃশাসনের ফল হলো এটি।
এই ক্ষেত্রটা তৈরি করা। এই বৈঠকে কেন জামাতের সাথে আপনাদের দূরত্ব হবে? এই বৈঠকটার কারণেই তারা নেগেটিভলি নিয়েছে। একটি রাজনৈতিক দলের প্রধানের সাথে আপনারা সাক্ষাৎ করেন নাই, তখন তো আমরা কিছু বলিনি। আমাদের ছাত্র সমাজের প্রতিনিধিদেরকে বিশ্ব দরবারে ডক্টর ইউনূস সাহেব নিয়ে পরিচয় করিয়ে দিয়েছে, আমরা তো বলিনি, আমরা তো ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করিনি। আপনারা জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রধানরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে একাধিকবার বৈঠক করেছেন, আমরা তো প্রতিক্রিয়া দেয়নি। আর এখন তারেক রহমান একটা প্রধান দলের, জনপ্রিয় দলের প্রধান, তার সাথে বৈঠক হলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল, অপরাধ হলো? আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং জনগণই এটা বিচার বিশ্লেষণ করবে। মানে জামাত ইসলামী বা এনসিপি এটি রিঅ্যাক্ট কেন করলো? এটা তারা এইভাবে রিঅ্যাক্ট করা তারা ঠিক হয় না, ঠিক হয়নি বুঝলাম, কিন্তু কেন করেছে বলে মনে হয়? আমার মনে হয় এটা তারা ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ। সেই ভিন্ন দৃষ্টিকোণটি কি? তারা মনে করেছে যে বিএনপির সাথে, তারেক রহমানের সাথে বৈঠকটা ইতিবাচক হয়েছে, এটা নির্বাচন দ্রুত চলে আসবে, সেটা তার একটা ভয় আতঙ্ক। কেন নির্বাচন তারা চায়নি? তারা প্রথম থেকে এক এক সময় এক এক রকম কথা বলছে, নির্বাচনকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। কারণটা এতে তাদের ফায়দা না, নির্বাচনটা দীর্ঘায়িত করার জন্য এনসিপিও বলছে, জামাত ইসলামেও বলছে। না, আমাকে তো সবচেয়ে বড় সংকট এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে, সবচেয়ে বড় সংকট হলো সবার অংশগ্রহণে সুষ্ঠু অবাধ একটি নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া। আপনাকে তো বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসতে হবে। এদেশকে নির্বাচনী ট্রেনে দাঁড় করিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করাটাই ডক্টর ইউনূস সরকারের সবচেয়ে প্রধান নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব। জাতীয় সংসদ নির্বাচন সবার আগে আয়োজন করে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে। তার কারণ আজকের এই সরকার যে শেখ হাসিনা গত 17 বছর দলীয়করণ দুর্নীতি করে সাংবিধানিক এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে, বাংলাদেশকে অর্থনৈতিকভাবেও দেশের অর্থ বিত্ত বৈভব বিদেশে পাচার করে এই দেশকে অর্থনৈতিকভাবে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর পথ, সেই জায়গা থেকে বাংলাদেশকে যদি আপনাকে নতুন করে নির্মাণ করতে হবে, এটা জাস্ট হয়েছে 72 থেকে 75-এর শাসন আমল। 7ই নভেম্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার যে প্রেক্ষাপট, ঠিক একই অবস্থা এখানে তৈরি হয়েছে। আজকে যে অবস্থায় বাংলাদেশ এসে দাঁড়িয়েছে, এই বহুবিধ সংকট এবং চ্যালেঞ্জ মোকাবেলা করা একটা নির্বাচিত সরকার ছাড়া কখনো এটা। কিন্তু জামাত ইসলামী এবং এনসিপি তো বলেছে যে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয়েছে। না, আপনারা কি দিবেন তাদেরকে মাঠে নামতে? অবশ্যই মাঠে নামতে দিব, স্বাধীন নিরপেক্ষভাবে। বিএনপি তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। আপনি জনগণকে ডিসাইড পায় না কেন? তারা কেন আস্থা পায় না? জনগণ ভোট দিলেই তো আপনি বুঝতে পারেন সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটাই তো এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এইটাই এই সরকারকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আপনি তো মানসিককে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। দিন শেষে আপনাকে তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসতে হবে। আপনি কি যুগ যুগ ধরে ক্ষমতায় থেকে সংস্কার করে বিচার করে আপনি কি অবৈধভাবে এই সরকার থাকতে পারবে ক্ষমতায়? কখনো পারবে না। কিন্তু এই সরকার জনগণের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা দ্রুততম সময়ে যতটুকু সংস্কার প্রয়োজন একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের পুলিশ বিভাগ, আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের জনপ্রশাসনের যে সংস্কার প্রয়োজন সেগুলো করে, অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার সবগুলো করে একটি ক্রেডিবল ইলেকশন, সবার কাছে গ্রহণযোগ্য, সবার অংশগ্রহণ করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া এই সরকারের জন্য। সবার অংশগ্রহণ তো হবে না বলে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক যে প্রধান, তিনি বলেছেন যে সবার অংশগ্রহণ তো হচ্ছে না। আওয়ামী লীগকে বাইরে রাখা হচ্ছে, আওয়ামী লীগের ভোটারদেরকে বাইরে রাখা হচ্ছে। এই 2-3 দিন আগে তো সেই অভিযোগ তোলা হয়েছে। এটা উনি ঠিক বলেন না। আওয়ামী লীগরা তো সরকার তো কার্যক্রম নিষিদ্ধ করছে, পলিটিক্যাল পার্টি হিসেবে তো নিষিদ্ধ করে না এখনো। আপনাকে অপরাধের বিচার চলছে, তারা কয়েক হাজার লোক পালিয়ে গেছে অপরাধ করে, তাদের সমর্থন অনেক তো বাংলাদেশে রয়ে গেছে না, লক্ষ লক্ষ লোক তাদের। আপনাকে তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসতে হবে, মানুষকে মতামত দেওয়ার সুযোগ দিতে হবে। আপনাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কথাই তিনি বারবার বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে তিনি মানুষের হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চান। গণতন্ত্র, জবাবদিহিতা এবং রাষ্ট্র সংস্কারে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। জাতির
আপনারা তৃণমূলে কি বার্তা দিচ্ছেন সাধারণ মানুষকে যে অংশগ্রহণমূলক হবে? অবশ্যই যারা আওয়ামী লীগকে যারা ভোট দিত, আওয়ামী লীগকে যারা ভোট দিত সাধারণ মানুষ। পৃথিবীর ইতিহাসে দেখুন, আপনি বদরুদ্দিন উমর সাহেব একটা লেখা লিখেছিলেন, গত 200 বছরের ইতিহাসে এমন ছাত্রদের নিরস্ত্র বিপ্লব, রক্তাক্ত বিপ্লব পৃথিবীর ইতিহাসে হয়। পৃথিবীর ইতিহাস দেখুন, এই ধরনের খুনি, ফ্যাসিবাদ, অত্যাচারী, জুলুমবাজ, দেশের অর্থ, বিত্ত, বৈভব পাচার করে ধ্বংস করে দিয়েছে এমন খুনি সরকার পৃথিবীর কোন দেশে পুনরায় ফিরে আসতে পারে? বাংলাদেশেও সেটা হবে। বাংলাদেশের এই আওয়ামী লীগের দুঃশাসনে তাদের কবর রচনা হয়েছে, রাজনৈতিকভাবে তাদের মৃত্যু হয়েছে বাংলাদেশে, আর দাফন হয়েছে দিল্লিতে। একই পথে আপনাদের কর্মকাণ্ড যদি অমন হয়ে যায়, না, এটা কখনো হবে না। সেই শিক্ষা নিয়েছেন? অবশ্যই আমরা সেই শিক্ষা নিয়েছি। পরিবর্তিত পরিস্থিতি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের দুজনেরই রক্তের উত্তরাধিকার তারেক রহমান। তার চিন্তা, চেতনা, দূরদর্শিতা, তার মেধা, প্রজ্ঞা যে আপনি দেখেছেন, তিনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তিনিই বুঝতে পারছেন কিভাবে বাংলাদেশকে বিনির্মাণ করবেন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ করে। তিনি এই চ্যালেঞ্জ 31 দফা জাতির সামনে তিনি তুলে ধরেছেন এবং তিনি প্রতিশ্রুতিবদ্ধ, তিনি অঙ্গীকার করেছেন মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে একটি ন্যায়ের বাংলাদেশ, ইনসাফের, সাম্যের, একটি আইনের শাসনের গণতান্ত্রিক বাংলাদেশ তিনি বিনির্মাণ করবেন সবাইকে নিয়ে। একটি রেইনবো নেশন, সবাইকে নিয়ে, দল মত নির্বিশেষে, সমস্ত রাজনৈতিক দল, পাহাড়ি, সমতল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে এই রাষ্ট্রকে বিনির্মাণের জন্য নতুন করে আমাদের শুভ সূচনা, যেটা তারেক রহমানের হাত দিয়ে হবে বলে এদেশের কোটি মানুষ সেই প্রতীক্ষায় রয়েছে। জি, ধন্যবাদ শামীম ভাই আপনাকে। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি আসলে রাজনৈতিক দ্বন্দ্ব, দূরত্ব এগুলো থাকবে, মতের অমিল থাকবে, মত পার্থক্য থাকবে, দ্বিধাদ্বন্দ্ব থাকবে, সবকিছু ছাপিয়ে আমাদের যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়েছে 24-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে এবং বিগত ফ্যাসিস্ট রিজিম থেকে আমাদের রাজনৈতিক দলগুলো এবং সাধারণ জনগণ যে শিক্ষা নিয়েছে, সেই শিক্ষাকে পুঁজি করে আগামী দিনে বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রার স্বপ্ন আমরা দেখি, যে প্রত্যাশিত বাংলাদেশ আমরা চিন্তা করছি, যে ছবি আমরা দেখছি, সেটি প্রতিষ্ঠিত হোক এই রাজনৈতিক শক্তির হাত ধরেই, রাজনৈতিক সরকারের হাত ধরেই। সেই পথে অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যাবেন এবং সকল দ্বন্দ্ব দূরত্বের অবসান ঘটিয়ে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।